পরের দিন উৎস আর রূপকথা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় 11:30 বেজে গেল। কাল রাতে কিছু গোছগাছ হয়নি, আর সকালে উঠে সব গোছগাছ করেছি দুজনে মিলে। গাড়িতে পাশাপাশি বসে আছে দুজন, উৎস ড্রাইভ করছে আর রূপকথা তার পাশে চুপচাপ বসে আছে। উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, খিদে লেগেছে? রূপকথা বাইরের দিকে তাকিয়েই বলো, উৎস বলো, সকালে মাত্র 1 পিস ব্রেড খেয়েছ, তারপরও খিদে লাগেনি বলছো? রূপকথা এবার উৎসর দিকে তাকালো, বলল, সত্যিই খিদে লাগেনি। উৎস আর কিছু বলল না। রূপকথাকে বলল, চট্টগ্রামে যেতে আর কতক্ষণ লাগবে? অলরেডি 12:30 বেজে গেল। উৎস বলল, রাস্তায় কি জ্যাম দেখছো? রূপকথা বলল, উৎস বলল, এই জ্যামের উপর নির্ভর করছে আমার কতক্ষণে চট্টগ্রামে গিয়ে পৌঁছাবো। রূপকথা বলল, ধুর, ভাল লাগে না। উৎস বলল, গাড়িটা সাইড করে দাঁড় করাবো, কোথাও একটা নেমে বসবে। রূপকথা বলল, না না, লাগবে না। উৎস বলল, বলেছিলাম শাড়ি পরো না, লং জার্নি সামলাতে পারবে না। কে শুনে কার কথা, এখন বুঝো কেমন লাগে। রূপকথা বলল, আমি জানতাম নাকি শীতের মধ্যে এত গরম পড়বে। উৎস বলল, ঠান্ডা পানি খাবে? রূপকথা বলল, গাড়িতে তো নেই। উৎস বলল, এই যে পাশে দোকান আছে, এনে দিব? রূপকথা বলল, আনলে আনেন। উৎস আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পাশের দোকানটায় ঢুকলো। এরপর ঠান্ডা পানি, ডিম সিদ্ধ, কলা, ব্রেড এসবও কিনে আবারও গাড়িতে উঠে বসলো। উৎস গাড়িতে বসতেই রূপকথা বলল, আমাদের গাড়িটা আরেকটু সামনে বা পিছনে নিলে ভালো হতো। উৎস জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? রূপকথা বলল, রোদের মধ্যে গাড়িটা দাঁড় আছে, তাই তো এসির মধ্যে এভাবে ঘেমে একাকার হয়ে যাচ্ছে আমি। উৎস বলল, সামনে পিছনে সব ব্লক হয়ে আছে। রূপকথা বলল, অসহ্য লাগতেছে আমার, এর আগে কখনো লং জার্নি করিনি তো। উৎস বলল, ভুল করলাম, এয়ারে চলে আসা উচিত ছিল, তাহলে আর এত ঝামেলা হতো না। লাস্ট কয়েকদিন কাজের এত চাপ বেশি ছিল যে এয়ারের কথা মাথাতেই আসেনি। রূপকথা বলল, আচ্ছা বাদ দেন, কিছু হবে না, একদিনই তো। উৎস হাতে থাকা খাবারের প্যাকেটটা রূপকথা দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। রূপকথা জিজ্ঞেস করলো, এত কিছু কি এখানে? উৎস বলল, পানি, ডিম, কলা, ব্রেড। রূপকথা বলল, এখন এসব খেলে তো শরীর আরও বেশি খারাপ করবে। উৎস বলল, খালাদের বাসায় যেতে আরও 2-3 ঘন্টা লাগবে, সামনে অনেক বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইজন নাকি জায়গাতেই মারা গেছে, আবার গাড়ির 2টা নাকি খাদে পড়ে গেছে, ওইগুলো তোলা হচ্ছে। রূপকথা বলল, আর একটু তাড়াতাড়ি বের হতে পারলে মনে হয় এতক্ষণে পৌঁছে যেতাম। উৎস বলল, আচ্ছা এখন খেয়ে নাও। রূপকথা প্রথমে ঠান্ডা পানিটা খেয়ে কলিজা ঠান্ডা করলো, এরপর বাকি খাবারগুলো খাওয়া শুরু করলো। উৎস কিছু খেতে চাইছে না, তবুও শেষে রূপকথা জোড়াজোড়িতে একটা কলা খেলো। রূপকথার চারপাশের পরিবেশটা দেখতে দেখতে খাবার খাচ্ছিল, হঠাৎ বিপত্তি বাঁধল ডিম খেতে গিয়ে। ডিমের কুসুম পেটে পড়তেই রূপকথার গা গুলিয়ে এলো। উৎস তাড়াতাড়ি করে পানিটা এগিয়ে দিয়ে বলল, কি হয়েছে, পানি খাও। রূপকথা বলল, বমি আসতেছে আমার। উৎস বলল, পানি খাও, ভালো লাগবে। রূপকথা উৎসর হাত থেকে পানির বোতল থেকে পানি খেলো, এরপরও তার গা মোচড় দেওয়া কমলো না। উৎস জিজ্ঞেস করলো, আচার খাবে? রূপকথা বলল, না থাক, লাগবে না। উৎস রূপকথার কথা কান্না দিয়ে গাড়ি থেকে নামলো, এরপর কয়েকটা তেঁতুলের চাটনি কিনে আবারও ফিরে আসলো গাড়িতে। রূপকথা বলল, আমার কথা শোনো না কেন আপনি? উৎস জিজ্ঞেস করলো, কি করলাম? রূপকথা বলল, এই জ্যামের মধ্যে এতবার নামছেন কেন? উৎস বলল, কিছু হবে না, এই নাও আচার খাও। রূপকথা আচারগুলো হাতে নিয়ে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? উৎস বলল, রূপকথা আচার খেতে খেতে জিজ্ঞেস করলো, খালামণির কি লাভ ম্যারেজ? উৎস বলল, তোমার মাথায় হঠাৎ এই প্রশ্ন কেন এলো? রূপকথা বলল, আরে বলেন না। উৎস বলল, কিছুটা লাভ কিছুটা অ্যারেঞ্জ। রূপকথা বলল, এই জন্যই তাহলে খালামণির এত দূরে কেমনে বিয়ে হলো? উৎস এবার হেসে ফেললো, তার হাসি দেখে রূপকথা বলল, হাসতে বলছি আপনাকে, এভাবে পাগলের মতো হাসছেন কেন? উৎস হাসি থামিয়ে বলল, তোমার মাথায় এসব অদ্ভুত চিন্তা কই থেকে আসে, একটু বলবা? রূপকথা বলল, স্বাভাবিক ব্যাপার। উৎস বলল, শোনো, আমার নানা বাড়ি কোথায় জানো? রূপকথা বলল, কোথায় আবার, ঢাকাতেই? উৎস বলল, না। রূপকথা বলল, তাহলে কোথায়? উৎস বলল, নোয়াখালী। রূপকথা চমকে উঠে বলল, কি, তার মানে মাম নোয়াখাইলা? উৎস বলল, ইয়েস। আরেকটা ইন্টারেস্টিং কথা শুনবা?
রূপকথা বলল, শুনবো, তবে আর যাই বলেন, শুধু বলিয়েন না আপনারাও নোয়াখাইল্যা। উৎস হেসে বলল, আরে না, আমরা তো বরিশাইল্যা। রূপকথা বলছে, মজা করছেন? উৎস বলো, মজা না, সত্যি। রূপকথা বলো, আমার বাবা বরিশালের মানুষকে দু চোখে দেখতে পারে না, শেষ পর্যন্ত সেই বাবার একমাত্র মেয়ে কিনা বরিশালের বউ। উৎস বলল, বরিশালের হলে কি, আমার বাবা চাচা বেড়ে উঠছে ঢাকায়, আমরাও বেড়ে উঠছি ঢাকাতে। আমার দাদা ঢাকাতে আসছিল ব্যবসা করতে, ওই সময় দাদিকে দেখে তার পছন্দ হয়ে যায়, এরপর বিয়ে করবে বলে মন স্থির করে। কিন্তু এই বিয়েতে দাদার মা বাবা রাজি ছিল না, বলছিল দাদিকে বিয়ে করলে দাদাকে ত্যায্য করে দিবে। তারপর দাদা শোনেননি, পরিবারের বিরুদ্ধে গিয়ে দাদিকে বিয়ে করেছিল, আর এরপরই দাদাকে তার পরিবার ছেড়ে ত্যায্য করা হয়। সেই হিসাবে আমার দাদিও কোনোদিন বরিশালে যায়নি, আমার মাও যায়নি, আমরাও যাইনি। রূপকথা মাথায় হাত দিয়ে বলো, বাপরে, কত কাহিনী। আপনারা দাদি বেশি সুন্দরী ছিল নাকি? উৎস বলো, শুধু সুন্দরী, একেবারে আগুন সুন্দরী ছিল, ঠিক তোমার মতো। রূপকথা জিজ্ঞেস করলো, ও মা, আমি আগুন সুন্দরী নাকি? উৎস বলল, সন্দেহ আছে? রূপকথা হেসে বলল, সন্দেহ নেই, আপনি যখন বলেছেন তখন ঠিকই বলছেন। উৎস বলল, আচ্ছা, যেটা বলছিলাম শোনো। খালা আর খালু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে পড়ালেখা করতো, সেই থেকে তাদের প্রেম, এরপর পারিবারিকভাবে বিয়ে। রূপকথা জিজ্ঞেস করলো, বুঝলাম, আচ্ছা, মা বাবার কিভাবে বিয়ে হয়েছে? উৎস বলল, দাদা আর নানা বিজনেস পার্টনার ছিল, মা বাবার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। রূপকথা বলল, বুঝলাম, আপনাদের ইতিহাসের শেষ নেই। অবশ্য কিছু বলতেই মুখ খুলবে, এমন সময় একটা 10-11 বছর বয়সী বাচ্চা মেয়ে এসে গাড়ি গ্লাসে টোকা দিল। উষো গ্লাস নামতে মেয়েটা জিজ্ঞেস করলো, ভাইয়া, আনে গো হোল, হানি কিছু লাগবো নি? মেয়েটি কি বলছে রূপকথা বুঝলো না, তাই তো উৎসর দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো। উৎস বলল, জিজ্ঞেস করেছি তোমার ফুল বা পানি লাগবে নাকি? রূপকথা বলল, কি ফুল? উৎস মেয়েটার হাতের দিকে তাকিয়ে বলল, বেলি ফুল। রূপকথা বলল, আমি নিব। উৎস বাচ্চা মেয়েটাকে বলল, বেলি ফুল দুইটা দাও। মেয়েটি নিজের হাত থেকে দুটো বেলি ফুলের মালা উৎসকে দিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, হাড়ি লাগতো না? উৎস বলল, না, তোমার ফুল কত টাকা? মেয়েটা বলো, 2টা 60 টাকা ভাইয়া। উৎস ওয়ালেট থেকে 100 টাকা বের করে মেয়েটাকে দিয়ে বলল, পুরোটা রেখে দাও। মেয়েটা টাকাটা নিয়ে খুশি মনে চলে গেল। উৎস রূপকথার হারটা নিজের কোলে রেখে তার হাতে বেলি ফুলের মালা দুটি পেঁচিয়ে দিতে দিতে বলল, এখন কোথায় আছি জানো? রূপকথা জিজ্ঞেস করলো, কোথায়? উৎস বলো, তোমার নানা শ্বশুরের এলাকায়, নোয়াখালীতে। রূপকথা বলল, ও আচ্ছা, এই জন্য কি তাহলে মেয়েটার কথা বলার ধরন এমন অদ্ভুত? উৎস বলল, ইয়েস। রূপকথা বলো, এই জন্য লোকে বলে এই দেশের গালি আরেক দেশের বুলি। সচরাচর আমরা হানি বলতে মধুকে বুঝি, আর এই হানি বলতে পানিকে বোঝায়। উৎস বলো, বাপরে, এত জ্ঞানী জ্ঞানী কথা কোথা থেকে শিখলে? রূপকথা বলো, অপমান করলেন? উৎস বলল, আন্তাজি। রূপকথা বলো, আমার পা ব্যথা করছে। উৎস জিজ্ঞেস করলো, টেপে দিব? রূপকথা বলো, এই না না, লাগবে না। উৎস বলো, হেলান দিয়ে বসো, পা আমার কোলে রাখো। রূপকথা বলো, লাগবে না, ঠিক আছে। আমি জ্যাম ছুটলো মনে হয়, সামনে গাড়িগুলোতে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। উৎস সামনের দিকে তাকিয়ে বলো, মনে হচ্ছে। রূপকথা বাইরের দিকে তাকিয়ে সিটে হেলান দিয়ে বসে আছে। এই মুহূর্তে তার ভীষণ শরীর খারাপ লাগতেছে, তবে তা উৎসকে বুঝতে দেওয়া যাবে না। একবার বুঝে গেলে মানুষটা তাকে নিয়ে পড়বে, পরে তার ড্রাইভিংয়ে মন দিতে অসুবিধে হবে। রূপকথা এক প্রকার জিম খেতে বসে আছে, প্রচণ্ড পায়ে ব্যথার অবস্থা খারাপ, তার মাথাটাও হঠাৎ করে ধরেছে। 1:24 এর দিকে রাস্তা জ্যাম ছুটতে একের পর এক গাড়িগুলো ছুটতে লাগলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে। অবশ্য ড্রাইভ করছে, রূপকথা তার পাশে চুপচাপ বসে আছে। আজকে রূপকথা আসমানি কালারের আর সাদা কমিউনিকেশনের একটা শাড়ি পরেছে, সঙ্গে ফুল হাতার সাদা ব্লাউজ। রূপকথার গায়ে শাড়িটা দারুণ মানিয়েছে। রূপকথার ধারণা, শাড়িতে তার বয়স ধরা যায় না, আর এই ভাবনা থেকে সে কোথায় বের হলো, শাড়ি পরে বের হয়। হঠাৎ নীরবতা ভেঙে রূপকথা বলে উঠল, এই গাড়ি থামান, গাড়ি থামান। উৎস অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে হঠাৎ? রূপকথা মুখে হাত দিয়ে বলো, বমি আসতেছে আমার।
উৎস আর একটু সামনে গিয়ে সাইড করে গাড়িটা থামালো। এরপর গাড়ি থেকে নেমে অন্য সাইড থেকে রূপকথাকেও নামালো। গাড়ি থামতেই রূপকথা নেমে রাস্তার পাশে গিয়ে বসলো। উৎস গাড়ি থেকে পানির বোতল এনে রূপকথার পাশে বসলো। গাড়ির আঁচলটা মাটিতে পড়েছিল, সেটা তুলে ঠিক করে দিল। বলল, চোখে মুখে পানি দাও, আর একটু পথ আছে। রূপকথার কোনো উত্তর দিতে পারল না। এর আগে বমি করে দিল। উৎস তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রূপকথা বলল, দূরে গিয়ে দাঁড়ান, আপনার গায়ে লাগবে তো। উৎস বলল, লাগুক। চোখে মুখে পানি দাও, আর একটু পথই আছে। রূপকথার কোনো উত্তর দিতে পারল না। এর আগে বমি করে দিল। উৎস তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রূপকথা বলল, দূরে গিয়ে দাঁড়ান, আপনার গায়ে লাগবে তো। উৎস বলল, লাগুক। রূপকথা হাঁপাতে হাঁপাতে বলল, বেশি কথা না বলে দূরে গিয়ে দাঁড়ান। এমনই আশেপাশে কোনো দোকানপাট নাই। একথা বলে শেষ কথা না করতেই রূপকথা আবার বমি করে দিল। উৎস এখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রূপকথার বমি শেষ হতেই উৎস তার চোখে মুখে পানি ছিটিয়ে পানি খাইয়ে দিল। এরপর রূপকথাকে তুলে দাঁড় করালো। রূপকথা বলো, শেষ আমি, একটু দুর্বল লাগতেছে আল্লাহ। উৎস বলো, এই তো আর একটু পথ। রূপকথা উৎসের সঙ্গে আবারও গাড়িতে এসে বসলো। বলল, পা ব্যথা করছে আমার। উৎস তাকে গাড়ির দরজার হেলান দিয়ে বসালো। এরপর তার পা দুটো নিজের উড়োতে দিয়ে বলল, আগে বলছিলাম টিপি দে আমি, কিন্তু তুমি শুনলে না। রূপকথা কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। এরই মধ্যে উৎসর ফোনটা বেজে উঠল। উৎস ফোন হাতে নিয়ে দেখে তার মা কল করেছে। উৎস কলটা রিসিভ করে বলল, হ্যালো মা। আয়েশা বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কী রে, কোথায় তোরা? 2:30 বাজতে চললো। উৎস বলল, এই তো আসতেছি। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কতটুকু আসলি? উৎস বলল, সীতাকুণ্ড পার হয়ে গেছি। আয়েশা বেগম বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আয়, সবাই তো না খেয়ে তোদের জন্য বসে আছে। উৎস বলল, আরে এগুলো কোন কথা? এখনই সবাইকে খেয়ে নিতে বলেন। আয়েশা বেগম বলল, ঠিক আছে, সাবধানে আয় তোরা। উৎস কল কেটে গাড়ি স্টার্ট দিল। রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে যেতে? উৎস বলল, 40-45 মিনিট। রূপকথা কাতর কণ্ঠে বলল, আরও? উৎস বলল, ওর আগেই চলে যাব ইনশাল্লাহ, তুমি একটু শান্ত হয়ে বসো। রূপকথা কিছু বলল না। তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, তার সঙ্গে পায়ে ব্যথা তো আছেই। রূপকথার চোখটা লেগে এসেছিল। এমন সময় উৎস ডাকলো তাকে। বলল, রূপকথা, এসে গেছি আমরা। রূপকথা নড়ে চড়ে উৎসর কোল থেকে পা নামিয়ে বসলো। রূপকথা সুন্দর করে মাথায় কাপড় টেনে দিল। রূপকথা উৎসর সঙ্গে গাড়ি থেকে নামতেই দেখলো দোতলা বাড়িটার সামনে সবাই ফুল মিষ্টি নিয়ে তাদের জন্য দাঁড়িয়ে আছে। উৎস গাড়ি থেকে নেমে রিঙ্কির ভাই রায়হানকে বলল, রায়হান, গাড়ির ডিকি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নে। উৎসর খালা বলো, আরে রাখ ওসব, তোরা এদিকে আয়, আমরা সবাই দাঁড়িয়ে আছি তো। উৎস রূপকথার হাত ধরে সামনে সবার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর উৎসর খালা শাশুড়ি রূপকথাকে মিষ্টিমুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো। রূপকথার অবস্থা দেখে আয়েশা বুঝে গেল কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা হয়তো মানুষের মধ্যে এখন জিজ্ঞেস করলো না। উৎসর নানু আর তার খালা শাশুড়ি মিলে রূপকথাকে লিভিং রুমে গিয়ে বসালো। উৎসর কাজিরা সবাই রূপকথাকে ঘিরে ধরেছে। উৎস ভাইয়ার বউ এসেছে, চারটিখানি কথা নাকি। এ তো মানুষের ভিড়ের মধ্যে রূপকথার অস্বস্তি হতে লাগলো। বারবার অসহায় চোখে উৎসর দিকে তাকাচ্ছে মেয়েটা। উৎস রূপকথার অবস্থা বুঝতে পারলো। তাই তো সবার সঙ্গে টুকটাক কুশল বিনিময় করে উৎস রূপকথাকে নিয়ে তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে আসলো। দোতলা একটা রুমে তারা থাকবে। রিঙ্কির চাচাতো বোন পিঙ্কি তাদের রুমে নিয়ে আসলো। রুমে আসতে রূপকথা ধপাস করে বিছানায় উপর হয়ে গায়ে লিয়ে দিল। উৎসকে বলল, ফ্যানটা একটু চালিয়ে দিন, আমার জান বেরিয়ে যাচ্ছে আল্লাহ। উৎস ফ্যান চালিয়ে রূপকথার পাশে গিয়ে বসলো। এরপর রূপকথার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। উৎস বলল, আই অ্যাম সরি, আমার বোঝা উচিত ছিল, তোমার লং জার্নির অভ্যাস নেই। রূপকথা বলো, সরি বলতে হবে না, ফ্রেশ হয়ে আসুন, গাড়িতে কিছু খাননি, নিশ্চয়ই এতক্ষণে খিদা লেগে গেছে। উৎস জিজ্ঞেস করলো, তুমি ফ্রেশ হবে না? রূপকথা বলল, পরে হব, এখন শক্তিতে কুলাবে না। উৎস রূপকথার পাশ থেকে উঠে দাঁড়ালো। এরপর গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। রূপকথা বলল, দিনে দুপুরে দরজা লাগালেন কেন? বাড়ি শুধু মেহমান। অবশ্য কিছু না বলে রূপকথাকে টেনে তুলো। এরপর পাজা খুলে করে সোজা ওয়াশরুমে নিয়ে দাঁড় করালো। বলল, দাঁড়াও এখানে, আমি আসছি। রূপকথা বলো, আবার পাগলামি করে? উৎস রূপকথাকে পাত্তা না দিয়ে
রুমে চলে গেল। এরপর লাগেজ থেকে রূপকথার জন্য একটা সাদা চুড়িদার বের করলো। সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে উৎস আবারও ওয়াশরুমে গেল। উৎসর হাতে চুড়িদার দেখে রূপকথা বলল, আমি চুড়িদার পরবো না। উৎস জিজ্ঞেস করলো, তাহলে কি পরবে? খালুর লুঙ্গি গেঞ্জি। রূপকথা বলল, যা, খালুর লুঙ্গি গেঞ্জি কেন আমি পরবো? আমি তো শাড়ি পরবো। উৎস বলো, আপাতত চুড়িদার পরো, রাতে না হয় শাড়ি পরবে। রূপকথা বলো, না না না, আমি শাড়ি পরবো। উৎস বলল, তাহলে চুড়িদারগুলো কেন এনে এখানে এসেছ? রূপকথা বলল, এগুলো আমি আনিনি, আপনি এনেছেন। উৎস বলল, তোমার জন্যই তো এনেছি। রূপকথা বলল, আপনি কি শাড়ি এনে দিবেন, নাকি আমি গিয়ে আবার শুয়ে পড়বো, কোনটা? উৎস বলল, নাছোড়বান্দা, দাঁড়াও আনছি। রূপকথা বাঁকা হেসে বলল, এই তো আমার ভালো জামাই, এমনই সবসময় বউর কথা শুনবেন। উৎস আর কিছু না বলে রুমে চলে গেছে লাগেজ থেকে একটা সবুজ কালারের কটন তোড়জোড় শাড়ি এবং পেটিকোট ব্লাউজ নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। রূপকথা হেসে বলল, থ্যাংক ইউ জামাই। উৎস বলল, দাঁত না কেলিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসুন। রূপকথা বলল, ঠিক আছে, আপনি 10,000 থেকে উল্টো গুনুন, আশা করছি এর মধ্যে আমি চলে আসব। উৎস কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাড়িটা এখনো আগের মতোই আছে। সামনে সেই চিরচেনা পুকুর, বাড়ির পেছনে সেই বাগান। এই পানি এত ঠান্ডা কেন? এখানে গিজার নেই, আমি শাওয়ার নিব কিভাবে? রূপকথা গলা শুনে উৎস রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বলল, না, নেই গিজার। আর তোমাকে শাওয়ার নিতে কে বলেছে? রূপকথা বলে, এতটা পথ জার্নি করে এসেছি, তার মধ্যে আবার বমি করেছি, গাটা কেমন বারবার লাগছিল। উৎস বলল, শাওয়ার নেওয়া লাগবে না, এমনিতেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো। রূপকথা কোনো উত্তর দিল না। উৎস বিছানায় বসে রূপকথার অপেক্ষায় করতে লাগলো। 10-12 মিনিটের মাথায় রূপকথাকে কেঁপে কেঁপে ওয়াশরুম থেকে বের হতে দেখে মেজাজ খারাপ হলো উৎসর। বলল, আর কত জ্বালাবে আমায়? এখন শাওয়ার নিয়েছো কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছো, ঠান্ডা লাগলে তখন কি করবে? রূপকথা কেঁপে কেঁপে বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে রইল। বেশি চিন্তা করছেন, কিচ্ছু হবে না। উৎস বলল, ঠিক আছে, চিন্তা করব না। রূপকথা বলল, যান ফ্রেশ হয়ে আসুন। উৎস কিছু না বলে রেগেমেগে জামাই কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা বিছানায় হয়ে ঘুমিয়ে পড়েছে। উৎস তার পাশে গিয়ে দাঁড়ালো। এরপর নিজের ঠান্ডা হাতটা রূপকথার গলায় বুলিয়ে দিয়ে রূপকথাকে বলল, কি সমস্যা, শয়তানের নাড়াচাড়া দিচ্ছে? উৎস হেসে বলল, তুমি ঘুমিয়েছ কিনা দেখছিলাম। রূপকথা বলল, খিদে লেগে গেছে আমার। উৎস বলল, নিচে চলো। রূপকথা জিজ্ঞেস করলো, হেয়ার ড্রাইটা নিয়েছিলেন? উৎস বলল, আমি তো নেইনি। রূপকথা বলল, আমি আরও আপনি নিয়েছেন ভেবে নেইনি। উৎস বলল, আচ্ছা, সমস্যা নাই, রিঙ্কির কাছে পাবে। রূপকথা বিছানা থেকে নামলো। এরপর লাগেজ থেকে নিজের যাবতীয় সব কিছু বের করে ট্রি টেবিলে রাখলো। উৎস বলল, এসব পরে লাগেও, আগে চলো খেয়ে আসি। রূপকথা বলল, আচ্ছা। এরপর দুজনে নিচে চলে গেল। দেখলো বাড়ি বড়রা সবাই খেতে বসেছে। ছোটরা উৎস আর রূপকথার সঙ্গে বসবে।